আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঋণ করে চলছে দেশ। অবৈধ ইউনূস সরকারের ফেলে যাওয়া বাংলাদেশে তারেক রহমান ক্ষমতা পেয়ে ঋণের পাহাড় আরো বাড়াচ্ছেন। ৪৩ দিন বয়সী সরকার ৪১,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে। তার মানে গড়ে প্রায় প্রতিদিন ১,০০০ কোটি টাকা ঋণ করেছে তারেক রহমানের সরকার। এক বছরও যদি থাকে তারেক রহমানের সরকার, তাহলে কত টাকা ঋণের বোঝা চাপবে দেশের ওপর বলুন তো? চলুন হিসেব করে দেখা যাক। প্রতিদিন গড়ে প্রায় ১,০০০ কোটি টাকা হারে যদি ঋণ নেওয়া অব্যাহত থাকে, তাহলে এক বছরে সেই ঋণের সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় ৩,৬৫,০০০ কোটি টাকায়। এই অঙ্কটি শুধুমাত্র সংখ্যা নয়, এটি একটি জাতির ভবিষ্যতের উপর চাপিয়ে দেওয়া দায়ের বা ঋণের বোঝা। আর এই ঋণের গোড়া খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে ২০২৪ সালের আগস্টে, যখন জুলাই সন্ত্রাসের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতার মসনদে বসানো হয়েছিল। সেই অবৈধ ইউনূস সরকারের ১৪ মাসের শাসনকালে দেশের মোট ঋণের পরিমাণ বেড়েছিল ২,৬০,২৫৭ কোটি টাকা। অথচ এই সময়ে উন্নয়ন ব্যয় ছিল ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হয়েছে মাত্র ১,৫৩,০০০ কোটি টাকা, যেখানে আওয়ামী লীগ সরকারের শেষ অর্থ বছরে এই ব্যয় ছিল ২,৫০,০০০ কোটি টাকার উপরে। মেগা প্রকল্প বাতিল, অনেক প্রকল্প স্থগিত, উন্নয়নের গতি শূন্যের কোঠায় নামিয়ে আনার পরেও ঋণের লাগাম ধরে রাখতে পারেনি অবৈধ ইউনূস সরকার। রাজস্ব আহরণে ব্যর্থতা, পুরনো ঋণ পরিশোধের চাপ এবং পরিচালন ব্যয়ে অনিয়ন্ত্রিত প্রবণতা সব মিলিয়ে ঋণের স্তূপ কেবল বেড়েছে। এখানে একটি তুলনা অত্যন্ত জরুরি। দীর্ঘ ১৬ বছরের শাসনে শেখ হাসিনার সরকার বাংলাদেশকে যে অভূতপূর্ব অর্থনৈতিক এবং অবকাঠামোগত উচ্চতায় নিয়ে গিয়েছিল, তা ইতিহাসে বিরল। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ শত শত মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে হাঁটছিল। এত বিশাল বিনিয়োগ এবং উন্নয়নের পরেও ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে মোট ঋণ যেখানে ২ লাখ থেকে বেড়ে ১৮,৮৮,০০০ কোটি টাকায় পৌঁছেছিল, সেখানে কোনো উন্নয়ন প্রকল্প ছাড়াই কেবল ১.৫ বছরে অবৈধ ইউনূস সরকার এবং পরবর্তীতে মাত্র ৪৩ দিনে তারেক রহমানের সরকার যে ঋণের পাহাড় জমিয়েছে, তা বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে নজিরবিহীন। উন্নয়নের বিনিময়ে ঋণ নেওয়া আর শুধু দৈনন্দিন পরিচালন ব্যয় মেটাতে ঋণ নেওয়ার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, সেটি বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই আপনার। অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারেক রহমানের সরকার সেই একই পথে হাঁটছে এবং আরো দ্রুত গতিতে। ১৬ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মাত্র ৪৩ দিনে ৪১,০০০ কোটি টাকা ব্যাংক ঋণ গ্রহণ করা হয়েছে। চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসেই ব্যাংক থেকে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১,০৯,০০০ কোটি টাকা, যা পুরো অর্থ বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা ১,০৪,০০০ কোটি টাকাকেও ছাড়িয়ে গেছে। কেবল জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে ঋণ নেওয়া হয়েছে প্রায় ৫৬,০০০ কোটি টাকা, যা আগের ৬ মাসের মোট ঋণকে অতিক্রম করে গেছে। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব ঘাটতি এবং এই সংকটের মূল চালিকা শক্তি আসলে সরকারের সিদ্ধান্তহীনতা। চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসেই রাজস্ব ঘাটতি পৌঁছেছে প্রায় ৭১,৫০০ কোটি টাকায়। বিনিয়োগ শূন্যতায়, কর্মসংস্থান নেই, উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের ক্রয় ক্ষমতা তলানিতে, ব্যবসা বাণিজ্য স্থবির, রপ্তানি আশানুরূপ নয়, এই দুষ্ট চক্রের মধ্যে সরকার ঋণ নিচ্ছে, পুরনো ঋণ শোধ করছে এবং নতুন ঋণের সুদের বোঝা যোগ হচ্ছে জাতীয় দায়ের খাতায়। জ্বালানি সংকট এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তেলের দাম বাড়ালে জনরোষের ভয়ে সরকার ভর্তুকি দিচ্ছে, কিন্তু সেই ভর্তুকির অর্থও আসছে ঋণ থেকে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বৈদেশিক ঋণের টাকার অঙ্ক আরো ফুলে ফেঁপে উঠছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত
মাত্র 18 মাসে ব্যাংক খাত থেকে সরকারের নেওয়া ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2.25 লাখ কোটি টাকায়। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি থেকে শুরু করে বিজিএমইএ এর সাবেক পরিচালক পর্যন্ত সবাই উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলছেন, স্বল্প সময়ে বিপুল ঋণ সংগ্রহ, মুদ্রাস্ফীতি, সুদের হার বৃদ্ধি এবং খেলাপি ঋণের ঝুঁকি একসাথে বাড়িয়ে দিচ্ছে। যদি এই ঋণ উৎপাদনশীল খাতে না গিয়ে পরিচালন ব্যয় এবং পুরনো দায় পরিশোধে চলে যায়, তাহলে অর্থনীতি দীর্ঘমেয়াদে আরো দুর্বল হয়ে পড়বে। গবেষকরা সতর্ক করছেন, দেশ যেন ঋণের ফাঁদে না পড়ে। কিন্তু বর্তমান গতিপথ দেখে সেই আশঙ্কাই ক্রমশ বাস্তব রূপ নিচ্ছে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটানো হয়েছিল, তার অর্থনৈতিক মূল্য এখন দিচ্ছে সাধারণ মানুষ। অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণে তারেক রহমানের সরকার কার্যত একই পথে হাঁটছে, কোনো দৃশ্যমান উন্নয়ন ছাড়া, কোনো কার্যকর সংস্কার ছাড়া কেবল ঋণের উপর ভর করে রাষ্ট্র চালাচ্ছে। জুলাই সন্ত্রাসের পর থেকে যে অর্থনৈতিক ধস শুরু হয়েছিল, সেটি এখন আরো গভীর খাদের দিকে যাচ্ছে। প্রতিদিন 1000 কোটি টাকার ঋণের বোঝা শেষ পর্যন্ত বহন করতে হবে সাধারণ মানুষকেই। যারা জুলাই সন্ত্রাসে আওয়ামী লীগের পতনকে রাষ্ট্র গড়ার প্রকল্প বা গল্প শুনিয়েছিল, তারা এখন ঋণের বোঝায় রাষ্ট্রকে ডুবিয়ে দিচ্ছে। জুলাই সন্ত্রাস জিন্দাবাদ, তারেক রহমানের সরকারও জিন্দাবাদ। এখন প্রধানমন্ত্রী হয়ে তিনি যেমন রাজপথে এমনকি ট্রাফিক না আটকে চলাফেরা করছেন, সিনেমা দেখতে চলে যাচ্ছেন মেয়ে নিয়ে, কখনো কন্যাকে নিয়ে চলে যাচ্ছেন ক্রিকেট খেলা দেখতে, স্ত্রী কন্যা নিয়ে সবে বেইলি রোডে গিয়ে নাটক পর্যন্ত দেখে এসেছেন। কারণ প্রেসিডেন্ট জিয়া পুত্র তারেক রহমান জানেন, বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া, বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো হাই প্রোফাইল হত্যাকাণ্ড, মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত সেনাবাহিনীর এক রকমের জানাশোনা কিংবা সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া ঘটতে পারেনি। জরুরি অবস্থা জারি থাকাকালীন সেনাবাহিনীর হাতে যে ধরনের ক্ষমতা থাকে, মানে সেই বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে 2024-এর সেপ্টেম্বর থেকে বাংলাদেশে সেনা মোতায়েন আছে। বাংলাদেশের নির্বাচিত সরকারের বয়স যখন প্রায় 2 মাস হতে চলেছে, তখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সেনাবাহিনীর সদর দফতরে গিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ মিলনায়তনে প্রধানমন্ত্রীর এই দরবার অনুষ্ঠিত হয়েছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রথম দরবার, এবং যেটা প্রত্যাশিত থাকবার কথা ছিল এবং আলোচিত হবার কথা ছিল যে বাংলাদেশে বেসামরিক কাজে যে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থায় যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে গত 20 মাস ধরে, সেই 2024-এর আগস্টের পর থেকে এটা কবে অবসান হতে যাচ্ছে, মানে সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সেনানিবাসে গিয়ে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে যখন বক্তব্য রেখেছেন, সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরতে পারে সে প্রসঙ্গে কোনো ইঙ্গিত দেওয়ারও প্রয়োজন বোধ করেননি। সম্ভবত এটা বুঝে নেওয়াই ভালো যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর নির্ভর করে না সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে। কারণ সেনাবাহিনী যে বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার আপনার সকলের জানমালের দায়িত্ব নিয়ে নিয়েছে, সেটা কিন্তু কোনো রাজনৈতিক সরকারের মুখ থেকে আমরা শুনিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনার যে পতন ঘটেছে, সেটাও আনুষ্ঠানিকভাবে এসে সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করেছিলেন বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে সাথে নিয়ে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, এবং তখন তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি জানমালের দায়িত্ব নিচ্ছেন। এবং এরপর সেনাবাহিনী প্রধান রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানকে সাথে করে সোজা বঙ্গভবনে চলে গিয়েছিলেন এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে মিলে এদের সকলের সঙ্গে আলোচনা ক্রমে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিলেন, যার প্রধান পদে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই সরকারে জায়গা পেয়েছিলেন 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণেরা, এবং যারা 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত এরপর ক্ষমতায় ছিলেন।
ওয়াকারুজ্জামান ১-১১-র চেয়ে একটু ভিন্ন মডেলে খেলছেন। মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই ২০২৪-এর ৫ই আগস্টেও ঘোষণা দেন নাই যে সেনাবাহিনী এই জরুরি পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করছে। সেনাবাহিনীর বরং মানে বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানকে নিয়ে সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির পিছনে দাঁড়িয়ে ২০২৪-এর ৫ই আগস্ট রাতে এক জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ঘোষণা দেন যে খুব শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে আর খালেদা জিয়া মুক্তি পেতে যাচ্ছেন। এরপর খালেদা জিয়া মুক্ত হন, অনেক মাস কেটে যায়, ইউনূস সরকার কবে নির্বাচন দেবে তা নিয়ে নানা রকম ধোঁয়াশা সৃষ্টি হয়। সেনাবাহিনীকে জানমালের দায়িত্বে খুব সক্রিয় অবস্থায় দেখা যায় না। বিচারিক ক্ষমতা নিয়ে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তারা রাজপথে মোতায়েন থাকে বটে, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার ৭ মাসের মাথায় ২০২৫-এর ফেব্রুয়ারিতেই সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন যে তিনি আগেই সবাইকে সাবধান করে দিতে চান, হানাহানি মারামারি করলে পরে তাকে দোষ দেওয়া যাবে না। তিনি এরই মধ্যে ক্লান্ত হয়ে পড়েছেন মাত্র ৭ মাসে, এবং তিনি বলেন যে সবাইকে সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা কিন্তু বিপন্ন হবে। এবং তিনি বলেন যে মাত্র তার ৩০,০০০ সৈন্য মোতায়েন আছে, কাজেই ৩০,০০০ সৈন্য একাই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে, একটা ভালো পরিস্থিতি, কার্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারবে। এটা ভাববার কোনো কারণ নাই। পুলিশ সদস্যদেরও কাজ করতে হবে, অন্যান্য বাহিনীকেও কাজ করবে, তাহলেই দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, দেশে শান্তি বিরাজ করবে। কিন্তু তিনি বলেন, মানে এই যে ওয়াকারুজ্জামানের মডেলটা একটা ভিন্ন মডেল এ কারণে যে তিনি কিন্তু সেনা নিয়ন্ত্রিত ইউনূস সরকারও বলেন না। তিনি বলেন ইউনূস সাহেবের সঙ্গে তার কথা হয়েছে, তিনি বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন, তিনি বলেন আপনাদের সাবধান করে দিচ্ছি। তিনি আবার এটাও বলেন আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। আই হ্যাড এনাফ লাস্ট 7-8 মান্থস, আই হ্যাভ এনাফ। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। এখন ওয়াকারুজ্জামানের মুখে এই কথা শোনা যাচ্ছে না, কিন্তু যে তিনি সত্যিকার অর্থেই খুব দ্রুত সেনানিবাসে ফিরতে চাইছেন, অ্যান্ড হি হ্যাড এনাফ। মানে তারেক রহমান সরকারের ওপর সেনাবাহিনী যে ভরসা করে এখন ব্যারাকে ফিরে যেতে পারে সেরকম কোনো সুর তার মুখ থেকে শোনা যাচ্ছে না। তার মানে সশস্ত্র বাহিনীর অবস্থানটা এমন যে তারাই নির্বাচিত সরকারকে ক্ষমতায় এনেছেন এবং তারাই ঠিক করবেন কবে তারা আবার ব্যারাকে ফিরে যাবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু মে মাসে খুব জোর চাপ সৃষ্টি করেছিলেন ইউনূস সাহেবের ওপর যে যদি তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেন তাহলে তারা আর মোতায়েন থাকতে পারবেন না, কারণ তার সেনা সদস্যরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন রাজপথে টহল দিতে দিতে, এই বেসামরিক ডিউটি দিতে দিতে। কাজেই খুবই দ্রুত ডিসেম্বরের মধ্যেই তাকে নির্বাচন দিতে হবে। তখন ইউনূস সাহেব একদিকে যেমন সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান মানে সশস্ত্র বাহিনীর এই চাপের মুখে বলেছিলেন যে তিনি তাহলে পদত্যাগই করে ফেলবেন, কিন্তু অন্যদিকে মনে রাখতে হবে জুন মাসে তখন তিনি কিন্তু বিরাট লটবহর নিয়ে মানে বিরাট দল নিয়ে লন্ডন গিয়ে উপস্থিত হয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে বুঝিয়ে আসেন যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে যে তারেক রহমান সরকারি ক্ষমতায় আসতে যাচ্ছে সেই বোঝাপড়াটাও যে তখনই লন্ডনে হয়ে গিয়েছিল, এটা এমনকি জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী তখন থেকেই বলে আসছে। সারা বাংলাদেশে যখন মবের রাজত্ব কায়েম হয় সেই মবের রাজত্ব কায়েমের দোষ পুরোপুরি গিয়ে পড়ে কিন্তু ইউনূস সাহেব এবং ডক্টর ইউনূসের যে ঘনিষ্ঠ রাজনৈতিক পক্ষ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির উপর। এই যে বাংলাদেশে মানুষ হত্যা, পিটিয়ে মারা, মানুষ পিটিয়ে মেরে আগুন দিয়ে পুড়িয়ে মারা, এই সব কর্মকাণ্ডে যে সেনাবাহিনী নিশ্চুপ এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে এ নিয়েও কারো কিন্তু সেভাবে প্রশ্ন করার সাহস হয় না, কারণ ওয়াকারুজ্জামান তো বলেই রেখেছেন ক্ষমতার লোভ তার নাই, তারা ক্ষমতায় নাই, তারা একটা সরকার গঠন করে দিয়েছেন এবং তারা চান একটা নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত তারা যাতে ব্যারাকে ফিরে যেতে পারেন। তারেক রহমান নভেম্বরের শেষ পর্যন্ত জানতেন না তিনি বাংলাদেশে ফিরতে পারবেন কি পারবেন না।
এরপর তিনি যখন ফিরতে পারেন তখন দেখা যায় যে সেনাবাহিনী যে ধরনের ভিভিআইপি ট্রিটমেন্ট তাকে দিচ্ছে তাতে বুঝতে বাকি থাকে না যে একরকমের এই বোঝাপড়া হয়েই তিনি দেশে ফিরেছেন যে শুধুমাত্র তিনি যে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাই নয়, তিনিই হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। তারেক রহমান আজকে তাই সেনা সদর দফতরে গিয়ে সেনাবাহিনী 2024-এর আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য তিনি সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন, কারণ সশস্ত্র বাহিনী একটা জাদু দেখিয়েছে বটে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই ভয়াবহ ছিল যে নির্বাচনের 2 মাস আগেও বাংলাদেশ একেবারে রাজধানীর প্রাণকেন্দ্রে হাদির মৃত্যুর ঘটনার পর দেখা গেল যে বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটো দৈনিক পত্রিকায় ভাঙচুর অগ্নিকাণ্ড চলল কয়েক ঘন্টা ধরে, কিন্তু সেনাবাহিনী সেই জায়গায় এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনারও কোনো চেষ্টা করলো না। কিন্তু সেই সেনাবাহিনী এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো নির্বাচনের সময় একেবারে ভোটের দিন এসে যে নির্বাচনটি তারা তাদের গোছানো মতো, মানে তাদের যে ডিজাইন তারা যেভাবে হিসেব নিকেশ করেছিল সেভাবেই উঠিয়ে আনতে পারলো এবং ক্ষমতায় এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজেই তারেক রহমান জানেন সেনাবাহিনী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাকে ক্ষমতায় নিয়ে আসতে, এবং সেই সেনাবাহিনীকে ঘাঁটানো যে তার কোনো উচিত হবে না এবং তার পক্ষে তার সে সাধ্য নাই সেটাও তিনি বোঝেন। তিনি বলেছেন যে এই যে দরবারে উপস্থিত হয়ে যে একদিকে যেমন সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখতে হবে, তেমনি সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা দলের সম্পত্তি নয়, এটা রাষ্ট্রের শক্তি। প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে দেশপ্রেমের যে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিলেন তা যেন কখনো নিভে না যায়। প্রেসিডেন্ট জিয়ার পুত্র তারেক রহমান খুব ভালো করে জানেন যে নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি এখন আছেন, মানে তিনি সাধারণভাবে চলাফেরা করছেন, কিন্তু মনে রাখতে হবে নভেম্বরের শেষ পর্যন্ত 2025-এ যখন তিনি ফেরার সিদ্ধান্ত নিতে পারছিলেন না, বারবার বিএনপির তরফে বলা হচ্ছিল যে প্রেসিডেন্ট জিয়ার পরিবারের একমাত্র উত্তরসূরি বিএনপি নেতা তারেক রহমানের জীবনের হুমকির বিষয়টি সবসময় তাদের বিবেচনায় রাখতে হয়। তার নিরাপত্তা নিশ্চিত হবে কিনা সে বিষয়টি মাথায় রাখতে হয়। তার নিরাপত্তার বিষয়টি শতভাগ নিশ্চয়তা না পেলে তারা তারেক রহমানের দেশে ফেরা সমীচীন বলে মনে করেন না। কিন্তু তারেক রহমান যখন দেশে ফেরেন তখন দেখা যায় একদিকে যেমন মানে ব্যাপক সেনা টহল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দিয়ে তার নিরাপত্তা রক্ষা করা হচ্ছে, ধীরে ধীরে তিনি একেবারে স্বাভাবিক সাধারণভাবে চলাচল করছেন। এখন প্রধানমন্ত্রী হয়ে তিনি যেমন রাজপথে এমনকি ট্রাফিক না আটকে চলাফেরা করছেন, সিনেমা দেখতে চলে যাচ্ছেন মেয়ে নিয়ে, কখনো কন্যাকে নিয়ে চলে যাচ্ছেন ক্রিকেট খেলা দেখতে, স্ত্রী কন্যা নিয়ে সবে বেইলি রোডে গিয়ে নাটক পর্যন্ত দেখে এসেছেন। কারণ প্রেসিডেন্ট জিয়া পুত্র তারেক রহমান জানেন বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া, বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো হাই প্রোফাইল হত্যাকাণ্ড, মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত সেনাবাহিনীর এক রকমের জানাশোনা কিংবা সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া ঘটতে পারেনি। প্রেসিডেন্ট জিয়াকে চট্টগ্রাম সার্কিট হাউসে ব্যাপক সেনা নিরাপত্তার মধ্যে সেনা কর্মকর্তারা ঢুকে ব্রাশ ফায়ার করে এমন নৃশংসভাবে হত্যা করেছিল, তার মুখটি পর্যন্ত চেনা যাচ্ছিল না, তার মুখটি পর্যন্ত দেখার সুযোগ মেলেনি পরিবারের সদস্যদের। কাজেই তারেক রহমান জানেন সেনাবাহিনীকে খেপিয়ে তুললে বাংলাদেশে কত নৃশংস ঘটনার শিকার হতে পারে। অন্যদিকে তিনি জানেন যে এমনকি 2025-এর ডিসেম্বরে ওসমান হাদি যে এত বড় নেতা হয়ে উঠলেন তাকেই যে হত্যার টার্গেটে পরিণত করা হলো এবং যেভাবে তার হত্যার ঘটনাকে ঘিরে বড় ধরনের আইন শৃঙ্খলা ঝুঁকি সৃষ্টি করা হলো, এর পেছনেও এমনকি সেনা গোয়েন্দা সংস্থার হাত আছে কিনা এ আলাপ হয়ে থাকে। কাজেই তারেক রহমান জানেন তিনি যে নিরাপত্তা বলয়ে বাস করছেন তার এবং তার পরিবারের নিরাপত্তা থেকে শুরু করে তার সরকারের নিরাপত্তা, কতদিন তারা সরকারে থাকতে পারবেন,
তা অনেকটাই নির্ভর করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর, কারণ বাংলাদেশে আবার কোনো সরকারের আসা যাওয়া সেটাও সেনাবাহিনীর আস্থা বা অনাস্থা ছাড়া ঘটতে পারে নাই। এ দফায়ও তারেক রহমান যখন ক্ষমতায় এসেছেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সাক্ষাৎকার দিয়ে আর নানা জন নানা বয়ান তুলে সংবাদ মাধ্যমে স্পষ্টতই বলছেন যে ওয়াকারুজ্জামান যদি গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখতেন তাহলে ইউনূস শেষ পর্যন্ত নির্বাচন দিতেন না, আর ইউনূস নির্বাচন না দিলে বিএনপি প্রধান তারেক রহমানের পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসা সম্ভব হতো না। কাজেই কবে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে সে সিদ্ধান্ত সম্ভবত প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়, এবং সেনাবাহিনীর দরবারে গিয়ে তিনি যে বক্তৃতা দিলেন তাতে সেটা পরিষ্কার, বাংলাদেশের সেনাবাহিনী সত্যি কি ব্যারাকে ফিরবে নবনির্বাচিত তারেক রহমানের হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে, নাকি ওয়াকারুজ্জামান 2027-এর মে তার মেয়াদ শেষ পর্যন্ত রাজপথের নিয়ন্ত্রণ, রাজনীতির নিয়ন্ত্রণ তার হাতেই রাখবার সিদ্ধান্ত নিয়েছেন।